নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। আমরা তো 2025কে বিদায় জানিয়ে নতুন বছর 2026-এ পা দিয়েছি, সবে পা দিয়েছি। আসুন না আমরা একটু জেনে নিই 2026 আমাদের কেমন যাবে। এখন 2025-এর হয়তো অনেক দুঃখ বেদনা, অনেক কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, আমাদের অনেক কিছু স্বপ্ন, আমার মনে হয় সেটা অনেকটাই অপূরণ থেকে গেছে। আসুন না সেগুলোকে আমরা পূরণ করি। তার কারণ আমাদের একটা সেরকম ভাবনা চিন্তা নিয়েই আমরা এগোই যে নতুন বছর আমরা কি পাবো, নতুন বছর আমাদের জন্য কি বার্তা আনছে 2026। আসলে প্রত্যেকটা বছর আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। সেটাকে যদি আমরা প্রথম থেকে একটু ভেবে চিন্তে আমরা যদি একজন সঠিক মানুষের সান্নিধ্য পাই এবং তার গাইডলাইন্স বা তার মতন মেনে যদি আমরা চলতে পারি, তাহলে মনে হয় আমাদের প্রথম থেকেই আমরা জার্নিটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই পারবেন। সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই কল্পতরু, যেটা ভীষণভাবে একটা নতুন ধরনের অনুষ্ঠান, যেটার মধ্যে একটা স্বাদ থাকে, আলাদা একটা ফ্লেভার থাকে, যেটার মাধ্যমে আপনারা অনেক কিছু খুঁজে পান, অনেক কিছু পান, যেগুলো আশায় আপনারা বসে থাকেন। অনেক কিছু আপনাদের জীবনের চাওয়া পাওয়াগুলোকে মনে হয় মিটিয়ে দেয় এবং অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে জানে। সেই অনুষ্ঠানে আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ এবং তার সঙ্গে হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং আরেকটা বলতেই হয় যে যিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে অর্থাৎ নিউ দিল্লি থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। তার সঙ্গে বিজ্ঞানসম্মত, তিনি বিজ্ঞানকে ভীষণভাবে বিশ্বাস করেন, তার জ্যোতিষের সঙ্গে বিজ্ঞানের একটা সুন্দর অ্যাটাচমেন্ট রয়েছে, সেটাকেই তিনি কিন্তু তুলে ধরেন। এটাই হলো এই অনুষ্ঠানে মানে আরেকটা আমাদের নতুনত্ব পাওয়া। এবং তার সঙ্গে তিনি কিন্তু বিশ্বাস করেন যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট। অবশ্যই খুব সুন্দর একটা মানে সেন্টেন্স, এটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করবেন, বুঝবেন। এই কথাটার মধ্যে লুকিয়ে রয়েছে জ্যোতিষ, যেটা কিন্তু ভীষণভাবে মানুষকে একটা দারুণ হেল্পফুল জায়গায় তৈরি করে, ভীষণ সাহায্যের জায়গা তৈরি করে দেয়। এবং তার সঙ্গে আরেকটা বলতে হয় যে অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট, তন্ত্র রিসার্চার এবং জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী, যিনি কিন্তু সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, সুব্রত চক্রবর্তী মহাশয়। আসুন আমরা জেনে নিই, অনেক কিছু জেনে নিই। আমাদের অনেক কিছু জানার বিষয় থাকে, অনেক অজানা তথ্যগুলো আমরা মানে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আরেকটু আমার তার সম্বন্ধে বলতে হয়, যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট 2024 HBT জ্যোতিষ মহাগৌরব সম্মানে তিনি কিন্তু ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাওয়া মানে আমার মনে অনেক কিছু আমাদের জানার অভিপ্রায়গুলো জেগে রয়েছে। অবশ্যই সেই জাগনের জায়গাটাকেই তিনি কিন্তু সুন্দরভাবে একেবারে ভরিয়ে দেবেন, যে কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে নতুন বছরগুলো এক এক করে আমরা যাতে সুন্দরভাবে থাকতে পারি। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। অবশ্যই তার কাছে তো আমাদের জিজ্ঞাসা থাকবেই, আর তার আগে বলতে হয় আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আর আগে আমি একটু দাদাকে একটু জেনে নিই, তারপর আমি নামগুলো বলছি। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা। আমরা মানে নতুন আমাদের লাইভ অনুষ্ঠান আজকে 26-এর। একদম সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই, সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন, এবং সবাইকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার 2026 খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। 2025 থেকে আমরা যে শিক্ষা নিয়েছি 2026-এ গিয়ে সেই শিক্ষাকে আমরা যেন পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এবং প্রত্যেকে 2026 খুব ভালো যাক। আমরা চাই প্রত্যেকে আমরা সুখে, শান্তিতে এবং একত্রিতভাবে ভালো থাকতে পারি। এবং সেই সঙ্গে আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তো সেক্ষেত্রে আমি চাইবো আমার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বহু মানুষের উপকার যেরকম আমি করছি, আমি একটা কথা নিজেকে বলি যে আমি যেরকম নিজে ভালো আছি, আমি চাই আপনাদেরও ভালো রাখবো এবং ভালো রাখার চেষ্টা অবশ্যই করব। তো সেক্ষেত্রে তার জন্যই কিন্তু আমাদের জ্যোতিষ চর্চা এবং জ্যোতিষ অধ্যয়ন করা।
এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে দেখছেন, যাদের কথা না বললেই নয়, ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং সেই সঙ্গে আমার সঙ্গে সঞ্চালনা রয়েছে শর্মিষ্ঠাদিকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের বিষয় কি এবং কারা রিকোয়েস্ট পাঠিয়েছেন দিদি সেটা ঘোষণা করুন, তারপর আমি আলোচনা শুরু করব। সত্যি তাই, কারণ আমাদের অনুষ্ঠানে একটা তো বিশেষত্ব থাকে, আপনাদের কথাগুলি আমরা তুলে ধরি এবং আপনাদের জিজ্ঞাসাগুলোকে আমরা প্রায়োরিটি দিই এবং সেটার মাধ্যমে আপনারা অনেক কিছু জেনে যেতে পারেন। অবশ্যই সৌরভ দে বর্মন কুচবিহার থেকে এক বন্ধু জানতে চেয়েছেন দাদার কাছে, অবশ্যই তিনি বলবেন। উত্তরবঙ্গের তিনি মানুষ, নর্থ বেঙ্গলের। খুব ভালো লাগলো, আর নতুন বছরের শুভেচ্ছাও রইল আপনার প্রতি আমাদের 2026। এবং আরেকজন বন্ধু বেহালা থেকে, উনিও জানতে চেয়েছেন আবির দত্ত, তাকেও আমাদের তরফ থেকে জানাই 2026-এর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যে কোশ্চেনটা বা জিজ্ঞাসাটি রেখেছেন কর্মজীবন নিয়ে, সত্যি খুব ভাইটাল এই কথাটা, কর্মজীবন। এবং এই যে আমাদের চক্র, দাদা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেন, সেই চক্রের ভূমিকাটা আমরা একটু জানবো। সেটা D38 চার্ট বা D31 চার্টের যে দ্বারা যেটা আমাদের সম্পূর্ণ চক্র বা আরেকটি যে চক্র রয়েছে তাদের ভূমিকাটা কি আমরা একটু জেনে নেব। একদম প্রথমেই বলি যে গ্লোব টিভির মাধ্যমে এই বিষয়টা দিয়ে বোঝা যাচ্ছে যে গ্লোব টিভি উত্তরবঙ্গ কেন, ভারতবর্ষের বাইরেও বহু মানুষের আমরা ফোন পাই, জিও ফাইবার বা অন্যান্য জায়গা থেকে বা ইন্টারনেটের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা বিদেশ থেকেও বিভিন্ন ধরনের ফোন কলস পাই। তো এই যে চক্রমগুলোকে নিয়ে মানুষের মধ্যে যে সচেতনতা এবং বৃদ্ধি পেয়েছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের এই আলোচনা এবং যারা জানতে চেয়েছেন দুজন ব্যক্তিকে। নর্থ বেঙ্গল থেকে একজন জানতে চেয়েছেন, একজন বেহালা থেকে। তো দেখুন, কর্মজীবনে সাধারণত নিয়ে আমি একাধিক আলোচনা করেছি, আজকেও অবশ্যই বলবো। এবং এই দুটো চার্টের ভূমিকাটা কি সেটা অনেকে দুজন জানতে চেয়েছেন, যে সম্পূর্ণ চক্রম কিভাবে আমাদের সেখান থেকে কর্মজীবন নিয়ে জানা যায়, সেখান থেকে কর্মজীবনে কিভাবে আমার কোন দিকে এগুলে ভালো হয় সেটাকে নিয়ে বলতে চেয়েছেন। তো অবশ্যই বলবো। দেখুন, তার আগে আমাদের জানতে হবে যে আমরা যখন কর্মজীবন নিয়ে জানতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু D1 চার্ট এবং D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্ট এবং লগ্নকুণ্ডলী বা রাশিকুণ্ডলী ভালোভাবে কিন্তু একটু অধ্যয়ন করা প্রথমেই দরকার। কারণ আমরা প্রত্যেকেই জানি যে দশম ভাব হচ্ছে আমাদের কর্মের জায়গা, দশম ভাব হচ্ছে পিতৃভাব, দশম ভাব হচ্ছে আমাদের কর্মের ভাব, এবং একাধিক একটা জায়গা থেকে ভাব বিচার হয়ে থাকে। সাধারণত আমরা দশম ভাব থেকে কর্মজীবনটাকেই দেখব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সাধারণত আমাদের লগ্নকুণ্ডলীর সঙ্গে যদি আমি ম্যাচিং করি যে দশমপতি কিভাবে রয়েছে, তার লর্ড কোথায় অবস্থান করছেন, কি নক্ষত্র পেয়েছেন, কি ডিগ্রি পেয়েছেন, সেই অনুযায়ী তো মানুষের একটা ভ্যারিয়েশন তৈরি হয়। আমরা সাধারণত একটা প্রাথমিক জায়গা পেতে পারি যে দশমপতি কেমন রয়েছে। কিন্তু অনেকাংশে দেখা গেছে যে দশমপতি খুব ভালো কিন্তু তার কর্মজীবন খুব খারাপ, আবার দশমপতি খুব খারাপ আবার কোনো ব্যক্তি কর্মজীবন যথেষ্ট ভালো। তার মানে কোথাও গিয়ে আমরা অনেক সময় কিন্তু মেলবন্ধন করতে পারি না। আমি সবসময়তেই বলি, আপনি যখন জ্যোতিষ বিচার করাবেন বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করবেন, আমি যখন ক্লাসগুলোকে করাই সেখানে আমার ছাত্রদেরকে এই বিষয়টাকে সবসময় বলার চেষ্টা করি যে শুধুমাত্র এই চটজলদিতার বসে বা 2 মিনিটে 5 মিনিটে বা আধা ঘন্টার মধ্যে একটা ক্লায়েন্ট দেখে দেবো, তাহলে সেক্ষেত্রে তার ওই D1 লগ্নকুণ্ডলীটা দেখে বলে দিলাম, দশম অন্তত থেকে বলে দিলাম তোমার কর্মজীবনটা ভালো হতে পারে, কিন্তু দেখা গেল তার ভালোই হলো না। আমি সবসময় প্রতিকারের পিছনে দৌড়াচ্ছি, তাহলে কিন্তু তুমি পুরোপুরি বিচার পাবে না, পুরোপুরি বিচার করতে পারবে না। তার মানে তার অনেকগুলো কিন্তু সূত্র রয়েছে। সূত্র D1 থেকে অনেক পাওয়া যায়, আমার D9 থেকেও পাওয়া যায়। তবে পার্টিকুলার যেহেতু আজকে জানতে চেয়েছেন সম্পূর্ণ চক্রম থেকে, কর্মভাবা কুবের চক্রম থেকে, সম্পূর্ণ চক্রমের নাম্বারটা হচ্ছে D38 এবং D31 হচ্ছে কর্মভাবা কুবের চক্রম। তো ঠিক সেম যদি আমি সম্পূর্ণ চক্রমে প্রথমে চলে যাই, সম্পূর্ণ চক্রমে D38-এ দশমপতির সঙ্গে আজকে দুটো নতুন বিষয় বলবো। এর আগে আমি একাধিক আলোচনা করেছি দ্রেক্কান, যেটা অনেকেই কিন্তু আলোচনা করে না। এই দ্রেক্কানের কিন্তু অত্যন্ত ভূমিকা রয়েছে সম্পূর্ণ চক্রম এবং কর্মভাবা কুবের চক্রমের কর্মজীবনকে জানার জন্য। তাতে কি দেখতে হবে আমাদের? প্রথমে আমাদের দেখতে হবে দ্রেক্কান চার্ট। এবার দ্রেক্কানের সাধারণত দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডেক্কান পরিবৃত্ত আর একটা হচ্ছে কি ডেক্কান প্রচলিত। এই যে দুটো চার্ট রয়েছে, অর্থাৎ ডেক্কান পরিবৃত্ত এবং ডেক্কান প্রচলিত, তার সঙ্গে আমাদের দেখতে হবে নবাংশ। এই নবাংশেরও ঠিক দুটো পার্ট, অর্থাৎ পরিবৃত্ত এবং প্রচলিত, দুটোর সঙ্গে তার কম্বিনেশন করা। অনেক অংশে দেখা গেছে যে D38 চার্টে দশমপতির সঙ্গে যদি দেখতে পাওয়া যায় ডেক্কান পরিবৃত্তর সঙ্গে সংযুক্তিকরণ কিছুভাবে
6, 8, 12 আমরা সবসময়তেই যেমন D1-এও দেখছি যে 6, 8, 12কে আমরা দুস্থান হিসাবে দেখব, ঠিক সেরকমই দ্রেক্কানের মধ্যে বিশেষ করে পরিবৃত্ত চার্টের সঙ্গে যদি 6, 8, 12 কম্বিনেশন D38 এর সঙ্গে থাকে, সেই জাতক জাতিকার কর্মজীবনে প্রচণ্ড ভোগান্তি হয়ে থাকে এবং তাদের কর্মজীবন নিয়ে নানা ধরনের সমস্যা হয় এবং তারা কিন্তু স্থায়িত্ব লাভ করতে পারে না। আমরা অনেক সময় দেখতে পেয়েছি যে আমাদের নানা রকম কর্মজীবন আমাদের অতিবাহিত আমরা করে থাকি, কিন্তু কর্মজীবনে স্যাটিসফ্যাকশন পাই না সাধারণত। আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্রেক্কান পরিবৃত্ত, এই দ্রেক্কান পরিবৃত্তর সঙ্গে যখন লগ্নের সঙ্গে দ্বিতীয় কম্বিনেশন করছে এবং দ্বিতীয় পতি যদি ষষ্ঠ ভাবাপন্ন হয়ে থাকে এবং সেই ষষ্ঠ ভাবপন্ন গ্রহ যদি কিছুভাবে দ্রেক্কান পরিবৃত্তর সঙ্গে D38 চার্টে পঞ্চমপতির সঙ্গে সংযুক্তিকরণ হয়, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে ভোগান্তি হয়ে থাকে এবং তারা কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কর্মজীবনে কোনো দিনও পাবে না। এবং তিনি ব্যবসায়ী হন বা চাকরি, অর্থাৎ তিনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসার প্রোডাক্টের ব্যবসা কি করছেন সে অনুযায়ী তার হয়তো চলছে না, বা তিনি যদি কর্মজীবন করেন, তিনি হয়তো প্রাইভেট সেক্টরে থাকছেন, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনে একাধিক পরিবর্তন আসছে বা কর্মজীবনে তার সফলতা হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হিসাব বলছে যে প্রচলিত চার্ট যেটা রয়েছে, পরিবৃত্তটা আমি বললাম, প্রচলিত চার্টটাকে সঙ্গে সঙ্গে দেখতে হবে যে প্রচলিততে তার ক্ষেত্রে 6, 6, 8 কম্বিনেশনের সঙ্গে, অর্থাৎ 6, 8, 12 সঙ্গে তার D38-এর দশমপতির সঙ্গে সংযুক্তিকরণ আছে কি নেই। যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটার প্রতিবিধান করা, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রচলিত চার্টে বলছে যে সেখানে লগ্নপতি যদি কম্বিনেশন হয়ে থাকে, অর্থাৎ 6, 8, 12 কম্বিনেশন নেই, যদি লগ্নের কম্বিনেশন থাকে, যদি পঞ্চমের কম্বিনেশন থাকে, যদি নবমের কম্বিনেশন থাকে, অর্থাৎ ত্রিকোণ বা ট্রায়াঙ্গেলের কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা প্রভূত জীবনে উন্নতি সাধন করতে পারে। এবং আমি এটা বিশেষ করে খেয়াল করেছি, যদি পঞ্চম বা নবমপতির সঙ্গে অর্থাৎ দ্রেক্কান প্রচলিতর সঙ্গে D38-এর কম্বিনেশন হয়ে থাকে, তারা সরকারি চাকরি পেয়ে থাকে, ভালো ডাক্তার হয়, ভালো ইঞ্জিনিয়ারিং হয় এবং তারা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়। যে শুধুমাত্র পঞ্চম নবমের সঙ্গে D38-এর কম্বিনেশন থাকলেই যে তারা সরকারি চাকরি পাবে এরকম কোনো যুক্তি নেই। সেখানে দেখতে হবে তার রবির অবস্থান কীরকম রয়েছে, তার বৃহস্পতি বা চন্দ্রের অবস্থান কেমন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তার ট্র্যাক চেঞ্জ হতে পারে। অর্থাৎ তিনি সরকারি চাকরি পাননি, কিন্তু প্রাইভেট সেক্টরে ভালো জায়গা পেতে পারেন। তার যদি রবির কোনো সমস্যা থাকে, পঞ্চম নবমের কম্বিনেশনে কিন্তু রবির প্রবলেম রয়েছে, সরকারি চাকরি পেল না, বা দেখা যাচ্ছে তার শনির প্রবলেম রয়েছে, বা শনি কিছুভাবে জন্মছকে দুষ্ট অবস্থায় রয়েছে, বা শনির মহাদশা বা শনি 7.5 কোনো কিছু ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো চলে আসবে। তাহলে সেক্ষেত্রে তিনি হয়তো ভালো কোনো প্রাইভেট সেক্টরে ভালো জব করতে পারে, বা যদি দেখতে পাওয়া যায় লগ্ন অর্থাৎ 1, 5, 9-এর কম্বিনেশন ছাড়া কিছুভাবে তার চতুর্থ পতির কম্বিনেশন অর্থাৎ 1, 4, 7 এবং 10-এর কম্বিনেশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বড় ব্যবসায়ী হতে পারে বা কর্মজীবনে তিনি কিন্তু ভালো কাজ সম্পাদন করতে পারে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে 6, 8, 12 ছাড়া প্রচলিত চার্টে যদি দেখতে পাওয়া যায় যে দশমপতির সঙ্গে দশমের সংযুক্তিকরণ, তার অভূতপূর্ব একটা ভালো কর্মজীবন হয় এবং অর্থনৈতিক জায়গা থেকে অনেক ভালো ডেভেলপমেন্ট করতে পারে। এবং অনেক ক্ষেত্রে এই চার্টটা একটু গুরুত্বপূর্ণভাবে শুনবেন বিষয়টা, এটাকে আমি ভালোভাবে দেখি, অনেকের শিক্ষাগত যোগ্যতা খুব কম, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্থ ভাব পঞ্চম ভাবের কম্বিনেশন যথেষ্ট খারাপ, কিন্তু তার ডাইরেক্ট পরিবৃত্ত বলছে প্রচলিতর সঙ্গে দশমপতি অর্থাৎ দ্রেক্কান প্রচলিতর সঙ্গে D38-এ যদি দশমে দুটোরই 10th হাউসের সঙ্গে 10th হাউসের কম্বিনেশন হয়ে থাকে, তিনি অল্প শিক্ষিত হবেন, কিন্তু তিনি জীবনে যা অর্থ রোজগার করবেন একজন মানে বিশাল বড় শিক্ষিত ব্যক্তি হতে পারবেন। অর্থাৎ তার নিজের কর্মক্ষমতা, তার বুদ্ধি বিবেচনা এবং তার নিজের নলেজ দ্বারা তিনি কিন্তু অর্থ রোজগার করবেন এবং জীবনের প্রতিষ্ঠা এবং প্রসার পাবেন। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। তার শিক্ষাগত যোগ্যতা নেই, তার শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তিনি অর্থনৈতিক ডেভেলপমেন্ট করেছেন, তার যা প্রতিপত্তি রয়েছেন, অনেক শিক্ষিত ব্যক্তি সেরকম নেই। হ্যাঁ, এবার প্রত্যেকের মন মানসিকতা কেমন হতে পারে, তার চালচলন হতে পারে, সেটা তার ব্যক্তিগত জীবনে তার লগ্নকুণ্ডলীর আলাদা আলাদা সেগমেন্টগুলো রয়েছে, সেটা আলাদা বিচার, কিন্তু কর্মজীবনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, তাই কর্মজীবনটা কিন্তু এরকম হতে পারে। তাই আমি বারবার একটা কথা বলি যে কর্মজীবনের ক্ষেত্রে শুধুমাত্র আমি লগ্নকুণ্ডলী বিচার করলাম, D9 বিচার করলাম, নবংশ করলাম, কিচ্ছু পাবেন না, কোনো কিচ্ছু সংযুক্তিকরণ পাবেন না। সেখান থেকে যদি ভালো কোনো কর্ম সম্পাদন করতে চান বা ভালো কিছু করতে চান, তাহলে দুটো জিনিসকে আপনাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে দ্রেক্কান চার্ট, আর একটা হচ্ছে D9 চার্টের প্রচলিত এবং পরিবৃত্তর সঙ্গে D38 এবং D31-এর কী কম্বিনেশন রয়েছে সেটাকে ভালো করে বিচার বিশ্লেষণ করা, সেই অনুযায়ী প্রতিবিধান করা, তবেই কিন্তু তার সঠিক গাইডলাইন পাওয়া যাবে এবং আপনি কর্মজীবনে যেটা নিয়ে ভুগছেন সেটাও
কিন্তু ভালো হতে পারে। একদম, আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা অবশ্যই যাব, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ভয়ভূত বলছিলাম। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানবেন আমি একটা ছেলের সম্বন্ধে জানবো। বলুন, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 2011-2001 আরেকবার বলুন। আরেকবার রাত্রি 11টা 20 সুন্দর রাইট। আপনি প্রথম- ডেট অফ বার্থটা বলুন প্রথম। আরেকবার বলুন প্রথম থেকে। 20-11-2001 ও 20-11-2001। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 11টা 20। রাত্রি 11টা 20। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? খড়গপুর। খড়গপুর। আচ্ছা, কি বিষয় জানবেন? কর্ম। কর্ম বিষয়। কর্ম আছে, কর্ম নিয়ে আচ্ছা, কর্ম নিয়ে আমাদের আলোচনা। কর্মজীবন নিয়ে। মঙ্গলবার ছিল দাদা, হ্যাঁ, সিংহ লগ্ন আর মকর রাশি জানা ছিল? রাত্রিটা জানা ছিল। আচ্ছা, সিংহ লগ্ন, মকর রাশি। আচ্ছা, প্রথমে যেটা বলি, মকর রাশির ক্ষেত্রে 2026-এ একটু সমস্যা যেতে পারে, তবে ওর মঙ্গলটা যেহেতু তুঙ্গস্থ রয়েছে, কর্মজীবনে কিন্তু ভালো প্রতিষ্ঠা পেতে পারে। ওকে বলবেন কর্মজীবনের ক্ষেত্রে এখন যেটা হতে পারে না, ওর বৃহস্পতি রাহু যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে না ওর ডিফেন্স বা মানে ডিফেন্স লাইনে বা পুলিশ প্রশাসন এই জায়গা থেকে যদি একটু ট্রাই করতে পারে তাহলে কিন্তু ভালো হবে। যেহেতু বৃহস্পতি রাহু একত্রীকরণ, যেটা আমাদের জ্যোতিষের ভাষায় গুরুচণ্ডালী যোগ বলা হয়ে থাকে। আবার লগ্ন সাপেক্ষে যেটা দেখা যাচ্ছে যে লগ্ন কেন্দ্রিকগতভাবে পঞ্চমপতি নবমপতি যথেষ্ট কিন্তু খারাপ, অর্থাৎ পঞ্চম নবম কিন্তু খারাপ হওয়ার জন্য, এবং ঠিক কেন্দ্রীপতিগতভাবে বৃহস্পতির ঘরে কেতু অবস্থান করছে, আবার বৃহস্পতি রাহু যুক্ত, তাহলে সেক্ষেত্রে ওর কিন্তু কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হবে কীরকম, ও কিন্তু যেটা অনেকেরই হয়, যেটা হচ্ছে কীরকম, ও একাধিকবার চেষ্টা করবে কাজের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো কর্ম কিছু পাবে না, এবং দেখবেন ছোটোখাটো কোনো কিছু কর্মের সঙ্গে যুক্ত হয়ে এখন অতিবাহিত করবে জীবন, কিন্তু আলটিমেটলি কর্মজীবনে প্রতিষ্ঠা পেতে বাধা আসবে। ওকে যেটা বলবেন যে ডিফেন্স ধরনের বা ডিফেন্সে যেগুলো হয়, অর্থাৎ রাজ্য পুলিশ বা সেন্ট্রাল পুলিশে কিছু, ঠিক আছে, বা মিলিটারি, এই ধরনের কোনো কিছু যেটা ডিফেন্স লাইন রয়েছে, সেই ধরনের জায়গা থেকে কিন্তু উন্নতির জায়গা রয়েছে। তবে আমি এখানে একটা কথা বারবার বলে দেবো, যেহেতু পঞ্চমপতি নবমপতি যথেষ্ট খারাপ, ও কিন্তু কর্ম পেতে গেলে অনেক কিন্তু বেগ পেতে হবে, মানে ভালো কর্ম, ছোটোখাটো কর্ম কোনো কিছু পেয়ে যাবে, কিন্তু ক্ষেত্রে আমি বলতে পারি যে ভালো কর্ম সম্পাদনের জন্য কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন রয়েছে, সেই মতো ভালো জ্যোতিষীর একটু পরামর্শ গ্রহণ করবেন, এবং তাহলে কিন্তু কর্মজীবনটা অনেক ভালো হবে। ঠিক আছে? বলছিলাম শাস্ত্রীজি, হ্যাঁ বলুন। বলছি ও এখন একটা বাইরের রাজ্যে অনলাইন কাজে আছে, বুঝলেন তো? আমি তো বললাম যে ছোটখাটো কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে, সেটা আমি বলে দিয়েছি অলরেডি। সেটাই তো দাদা কিন্তু বলে দিলেন। কর্মজীবনে আপনি কে হন, মানে বাবা হন, তো সেক্ষেত্রে ছেলের জন্য নিশ্চয়ই বাবার একটা চিন্তা থাকে। তো আমি এটুকু আপনাকে বলতে পারি, ছেলের চারটার পঞ্চমপতি নবমপতি প্রতিকার করান। যদি প্রতিকার করানো যায়, ছেলেটিকে কোনো গভর্নমেন্ট সার্ভিসে বসান, তাহলে দেখবেন কাজের জায়গাটা ভালো হবে। নাহলে কি বলুন তো, হয়তো রাজ্যের বাইরে চাকরি করছে ছোটখাটো, মানে দেখুন খুব ভালো কিছু করবে না, কারো আন্ডারে থেকে কাজ করবে, কিন্তু সেখান থেকে কি বলুন তো, এখন ছোট তো, এই বয়সটাকে যদি আরেকটু অধ্যাবসায় করে যদি আরেকটুখানি ভালো চাকরির জায়গা করা যায়, বা নবমপতি পঞ্চমপতি প্রতিকারটা করা যায়, তাহলে তো লাইফটা ভালো হতে পারে। কারণ কিছু জায়গায় একটু ডিস্টার্ব, মঙ্গলটা খুব ভালো রয়েছে, মঙ্গলটাকে কাজে লাগান, এবং পঞ্চমপতি নবমপতিটা প্রতিকার প্রতিবিধান করান। ঠিক আছে? যদি পারেন একটু পরে যোগাযোগ করবেন, আমি আপনাকে নিশ্চয়ই গাইডলাইন করবো। ছেলেটি যথেষ্ট ভালো, ওর ট্যালেন্ট রয়েছে, কিন্তু ট্যালেন্টের সঠিক মতো কাজে লাগাতে পারছে না, বাইরে হয়তো চলে গেছে, কিন্তু দেখুন বাইরে আমাদের যারা সঠিক, আমাদের এটা তো দেখুন কর্মর বিষয়টা রাজ্যেরও শিক্ষার জায়গা থেকে অনেক সমস্যা রয়েছে, বহু মানুষরা বাইরে কাজ করছে, কিন্তু আমি বলতে পারি ছেলেটা যেহেতু সুযোগ রয়েছে বাবা হিসাবে, তাই সুযোগটাকে একটু কাজে লাগান, তাহলে দেখবেন ভবিষ্যতের ক্ষেত্রে ছেলেটা দাঁড়িয়ে যাবে ভালো জায়গায়। ঠিক আছে? ঠিক আছে দাদা, যদি বেটারমেন্ট একদম আরো বেটার জায়গায় যদি যেতে চান, অবশ্যই কিন্তু আপনার প্রতিকারের মাধ্যমে সেই কম্বিনেশনটা কিন্তু রয়েছে। একটু প্রতিকার প্রতি দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রগতভাবে কিছু যদি বিচার বিশ্লেষণ যদি সঠিক মতো করা যায়, তাহলে কিন্তু কর্মের জীবনে ভালো তারা প্রতিষ্ঠা পাবেই, এটা একদম অবধারিত। ঠিক আছে? তাই ছোটখাটো জায়গায় ইনকাম হয়তো হবে, কিন্তু সেরকম ভাবে আর ডেভেলপমেন্টটা হবে না, তার জন্য কিন্তু প্রতিকারটা খুব দরকার। আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বারটা 9831707058, একটি নাম্বার টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9874207060। একটু হোল্ডে থাকুন, আমি চেম্বারগুলো বলে দিচ্ছি দাদাকে, আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। শ্যামবাজারে পাচ্ছেন বিকেল 4টা থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং মঙ্গলবার দিন, রবিবার এবং মঙ্গলবার দিনও কিন্তু গড়িয়াতে পাচ্ছেন, নাকতলাতে বন্ধুরা পাচ্ছেন অবশ্যই, গড়িয়া নাকতলা যেটা, এবং প্রথম উইকে এবং শেষ সপ্তাহ
প্রথম উইক এবং শেষ সপ্তাহে কিন্তু আপনারা বুধবারে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন এবং বর্ধমানে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবারে নৈহাটিতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে চেম্বার রয়েছে, তিনি সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে আসুন। অনেক কিছু জীবনের সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের জন্য তিনি কিন্তু এক এবং অদ্বিতীয়, এটা বারবার একটা কথাই বলা, এবং ভীষণ সায়েন্টিফিক মেথডে তিনি কিন্তু কাজ করেন, এটা বারবার করে আপনাদের বলা। বৃহস্পতিবার আপনারা নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া ব্যারাকপুরেই কিন্তু আপনারা পাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে বৃহস্পতিবারে, এবং শুক্রবারে পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধুরা পাচ্ছেন শুক্রবারে, এবং শনিবারে বন্ধুরা পাচ্ছেন হাওড়াতে পাচ্ছেন, হাওড়া বালিতে পেয়ে যাচ্ছেন 2টো থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, দুপুর 2টো থেকে 8টার মধ্যে পাচ্ছেন, এবং শিলিগুড়িতে প্রত্যেক মাসে তাকে পেয়ে যাচ্ছেন 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। সেটা কোন জায়গাটা এক্স্যাক্ট আমি জায়গাটা বলে দিচ্ছি, সেবক মোড় রত্ন ভান্ডার জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন, এবং শিলিগুড়িতে আবার আপনারা পেয়ে যাচ্ছেন 15 থেকে 19 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন, 15 থেকে 19 তারিখ তিনি থাকছেন সেখানে, সেটা কিন্তু সিটি সেন্টার রত্ন ভান্ডার জুয়েলার্স প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। এগুলো আপনাদের জানিয়ে দিলাম। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আপনাদের বুকিং করতে হবে, এবং অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু দেখেন এবং কিভাবে ভালো থাকা যায় সব কিছু তিনি বলে দেবেন, এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে খুব সুন্দর একটা জায়গায় আপনারা পৌঁছে যাবেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো, যেটা হলো আমাদের কর্মজীবন। আমরা অনেক সময় এটা বুঝি না, আমরা ভাবি একটু একটা জায়গায় কাজ পেলাম, ছোটোখাটো যাই আমরা পাই, সেটা নিয়ে আমরা জীবনে চলি, কিন্তু আমার কেরিয়ারটা, আমার লাইফটা পড়ে চার্ট কিন্তু অন্য কথা বলছে, যে আপনারা একটু প্রতিকারের মাধ্যমে প্রতিকার পেলেই কিন্তু ব্রাইট ফিউচার একটা হয়ে যায়। খুব লজিক্যালি দুটো জিনিস বলে দিচ্ছি, মানে খুব লজিক্যালি যারা বোঝেন, কারণ জ্যোতিষটা হচ্ছে ম্যাথমেটিক্স বা অঙ্ক। এই শাস্ত্রটাকে যদি আপনারা ক্যালকুলেশন করে বের করতে পারেন, আপনি অন্য সম্বন্ধে বলতে, এমন নয় যে আমি ত্রিকালদর্শী বাবা, যে আমি আপনার কপাল দেখে ভাগ্য বলে দেবো, কখনই আমি পারবো না। তো সেক্ষেত্রে আমরা মানুষ একটা নেচারকে বলতে পারি, কিন্তু দেখবেন দুটো জিনিস খুব ভালো করে মেলাবেন। কর্মজীবনের দ্রেক্কানের সঙ্গে 38-এর এবং 31-এর কম্বিনেশনে দুটো জিনিস আজকে আমি বলে দিচ্ছি, সেই দুটো জিনিসকে যদি আপনি মেলাতে পারেন তাহলে দেখবেন কর্মজীবনে কোনো প্রবলেম হবে না। যত মানুষ দেখবেন খুব রোজগার করছে কষ্ট সহকারে, অনেক মানুষ রয়েছেন তারা ছোটোখাটো কাজ করছেন, ছোট দোকানদার করছেন, কোনো কিছু ভাবে তারা জীবন অতিবাহিত করছেন। দেখুন, আমি প্রত্যেকটা মানুষের কর্মকে সম্মান করি, প্রত্যেকের যে যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী সে তার কর্ম করছে, কিন্তু সেটাও তো তার ভাগ্য। তাহলে তিনি কেন সেই কর্মজীবনে সেরমভাবেই খেটে গেলেন সারা জীবন? সেই খেটে যাওয়ার পেছনে দুটো ব্যাপার হচ্ছে, একটা পরিবৃত্ত আর প্রচলিত। এই পরিবৃত্ত চার্টের সঙ্গে যদি D38 এবং D31-এর 6, 8, 12 কম্বিনেশন যদি থেকে থাকে, কারো যদি থাকে, তিনি কিন্তু কর্মজীবনে খুব একটা ভালো সুযোগ সুবিধাই পাবেন না। সরকারি চাকরি তো বাদই দিন, প্রাইভেট সেক্টর ক্ষেত্রেও কিন্তু প্রচুর চেঞ্জেস থাকে, এবং ছোটোখাটো কোনো কর্মজীবনকে নিয়ে কিন্তু তাকে চলতে হয়, সোজা কথা। কিন্তু যারা আজকে একটা কর্মজীবনে ভালো জায়গায় রয়েছেন, আজকে সরকারি চাকরি করছেন, সরকারি চাকরি বাদ দিন, কেউ প্রাইভেট সেক্টরে ভালো কাজ করছেন, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং হয়েছে, কেউ বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে, খুব ভালো জায়গায় রয়েছেন, তিনি যে জায়গায় থাকুক না কেন, ছোট্ট সিম্পল উদাহরণ, প্রচলিত চার্টের 3টে কম্বিনেশন। আমরা সাধারণত প্রাথমিক জ্যোতিষে যেটা শিখেছি, আমি আমার ছাত্রদেরকেও বলি, 3টে কম্বিনেশন সব থেকে আমরা প্রত্যেকেই জানি। একটা হচ্ছে কি ত্রিকোণ, আমাদের বলা হচ্ছে চতুষ্কোণ অর্থাৎ চতুর্বর্গ, যেটাকে আমরাকে বলা হয় কেন্দ্রপতি অর্থাৎ 1, 4, 7 এবং 10, এবং আরেকটা হচ্ছে পনফরটা কি সেকেন্ড হাউস, থার্ড হাউস এবং 11th হাউস। তাহলে প্রচলিতর সঙ্গে এই 3টের কম্বিনেশন থাকা মানে সেই জাতক জাতিকা একটু কর্মজীবন তার হাটকে হবে, একটু আলাদা হবে। কিরকম হতে পারে না, প্রচলিতর সঙ্গে যদি তার ত্রিকোণের কম্বিনেশন থাকে, 1, 5, 9-এর কম্বিনেশন থাকে, যদি তার কেন্দ্রপতির কম্বিনেশন থাকে অর্থাৎ 1, 4, 7, 10-এর কম্বিনেশন থাকে, আর 1-4-এর কম্বিনেশন থাকে অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, একাদশ, তাহলে দেখবেন কেল্লাফতে তার কর্মজীবন অন্যদের থেকে অনেক আলাদা। কিন্তু যখন আমি দেখছি পরিবৃত্ততে 6, 8, 12-র কম্বিনেশন রয়েছে, তাকে কিন্তু প্রচুর ভুগতে হয়, স্ট্রাগল করতে হয়, লড়াই করতে হয়, পায়ের ঘাম মাথায় ফেলে রোজগার করতে হয়, এবং আলটিমেটলি তার অনেক জায়গা থেকে বাধা বিপত্তি আসে। এবার প্রতিকারটা কিন্তু সাধারণত তাদের জন্যই, এই যে খেটে খাওয়া মানুষ, কষ্ট করে যাওয়া মানুষ, আমি সাধারণত অনেক চ্যাটে দেখেছি এই পরিবৃত্ততে তাদের 6, 8, 12 কম্বিনেশন D38 এবং D31 মতো কিন্তু থাকতেই হবে।
তবেই কিন্তু তার এই কর্মজীবনে প্রচুর বাধা বিপত্তি সংগ্রাম প্রচুর নিয়ে তাকে চলতে হয়। তাই আপনার চার্টে যদি মনে হয়, এবং প্রতিকারটা কিন্তু সেই ধরনের মানুষের জন্যই হয়ে থাকে, তাই আমার মনে হয় যে এই দুটো চার্টকে ভালো করে ব্যালেন্স করা, এবং সবার প্রথমে আপনি আপনার জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে দ্রেক্কান চার্টকে দেখান, D9 চার্টকে দেখান, এবং এই দ্রেক্কানের পরিবৃত্ত এবং প্রচলিত কম্বিনেশনটা কি সেটাকে যদি মেলাতে পারেন তবেই কিন্তু কর্মজীবন তার ভালো হবে। নতুবা ওই লড়াই সংগ্রাম কিন্তু মানুষের জীবনে ছিল, আছে, থাকবে, এবং অবশ্যই কিন্তু তার প্রতিকার প্রতিবেদন যদি সঠিকভাবে করা যায়, অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা গেছে পরিবৃত্তে 6 8 12 কম্বিনেশন, আমি প্রতিকার করে কর্মজীবনটাকে একটু ভালো জায়গায় আনতে পারি। হ্যাঁ, একদম অবশ্যই। আসলে সময় বাঁধানো তো আমরা আবদ্ধ, নিশ্চয়ই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা আলোচনা নিয়ে ফিরবো। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। একদম আশা করি কিছু মানুষের উপকার হয়েছে এবং এই জায়গা থেকে বুঝতে পেরেছেন। কোনো সময় আপনারা এইভাবে রিকোয়েস্ট পাঠান, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি অবশ্যই আলোচনা করব, এবং যদি সমস্যা থাকে তার সমাধানের রাস্তাও রয়েছে। অবশ্যই। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার। সমস্যা হোক যতই জটিল।